এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 751 দিন পরে মামলা দায়ের, প্রায় দীর্ঘ 3 বছর 4 বছর অতিক্রান্ত হওয়ার পরে শুনানি। এমনটা কেন হলো? তো বিস্তারিত আমরা এই ভিডিওতে জানব। তো আজ একটি মামলা ডিভিশন বেঞ্চে শুনানির জন্য লিস্টেড হয়েছিল। নির্ধারিত সময়ে শুনানিও হয়। তো এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা এই রকম জিনিস প্রত্যেকটি মুহূর্তে করে থাকে, জটিলতা যাকে বলে, প্রত্যেকটি জায়গায়। এখন নতুন রিক্রুটমেন্ট নিয়েও তারা বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করবে। রাজ্যের সমস্ত নিয়োগে স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা জটিলতা পাকায়, ওয়েস্ট বেঙ্গল এই সরকার। আর পর্ষদ তারা নিজেরাও বিভিন্ন জায়গায় বা কমিশন নিজস্ব যে বিভিন্ন জায়গায় তারা জটিলতা বৃদ্ধি করে, যাতে করে ক্যান্ডিডেটদের চাকরি না দিতে হয়। সেই সমস্যা তারা জটিলতা তৈরি করে। এমনকি কোর্টের অর্ডারে তারা যদি চাকরি দিয়ে থাকে, পরে বললো এই চাকরিটা আমরা দিতে চাইনি, কোর্টের চাপে পড়ে দিয়েছি, ওই দিয়েছি এই দিয়েছি, তারা এইভাবে পেয়েছে ওইভাবে পেয়েছে, তারা দুর্নীতি করে পেয়েছে, এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এরকম একাধিক ইস্যু আর একাধিক কারণ তারা তুলে ধরে। তো সেরকমই একটি মামলা আজ লিস্টেড হয়েছিল, যাকে চাকরি খাওয়ার জন্য দীর্ঘদিন পরে ডিলে গ্রাউন্ড, বিচারপতি সেটাও ধরেছেন, ডিলে গ্রাউন্ড। এতদিন পরে আপনারা কেন মামলা করেছেন? এতদিন কোথায় ছিলেন? তারা চাকরি পেয়ে আরও অনেক কিছু পেয়ে তারা বিন্দাস সংসার ধর্ম করছে। হঠাৎ করে এখন 3 বছর পরে মনে পড়েছে যে এই মামলা করতে হবে, 751 দিন পর মামলা করতে হবে, তার জন্য শুনানি করাতে হবে, আমরা পরবর্তী যাতে সুপ্রিম কোর্টে সেই মামলাগুলো টাইট করতে পারে। তো এরকম একটি বিষয়। তো চলুন আমরা শুনবো বিস্তারিত। স্যার, আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কোড নম্বর 11-তে একটি মামলার শুনানি আপনি করাচ্ছিলেন, যেটি নিয়োগ সংক্রান্ত বিষয়। প্রাইমারি দীর্ঘদিন আগে নিয়োগ হয়েছিল, সেই মামলা লিস্টেড হয়েছিল। সেই মামলা শুনানিতে কী কী উঠে গেল, বিষয়টি কি একটু বিস্তারিত জানাবেন? দেখুন, এইটা যেটা এই যে ইস্যুটা, এটা 2022 সালের ম্যাটার আসলে, যেটা তো ওরা অ্যাপিল করেছে 751 দিন পরে, মানে যেটা লিমিটেশন অ্যাক্টের সেকশন 5 অ্যাপ্লিকেশন ফাইল করেছে ওরা, তার উপরে আমাদেরকে গত দিনকে শুনানিতে অপোজিশন দিতে বলেছিল। বিষয় হচ্ছে এটাই যে যারা প্রশ্নভুল থেকে চাকরি পেয়েছিল 2014 টেটের প্রশ্নভুল থেকে, সেকেন্ড লটে, ফার্স্ট লটে নয়, সেকেন্ড লটে যারা পেয়েছিল জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অর্ডারে, তখন এই সমস্ত অর্ডারগুলো ওরা কমপ্লাই করে দিয়েছিল। তারপরে তাদেরকে চাকরি দেওয়ার পর তাদের অনেকে সার্ভিস কনফার্মেশন হয়ে গেছে, তারা 3 বছর 3.5 বছর ধরে চাকরি করছে। তাদের মধ্যে অনেকে নোশনাল বেনিফিটসের মামলাতে অর্ডার পেয়ে তাদের স্যালারিও ইনক্রিজ হয়েছে, টেট সার্টিফিকেট পেয়ে গেছে। এত কিছু হওয়ার পরেও হঠাৎ করে বোর্ডের খেয়াল হয়েছে যে আমাদের এই অর্ডারটা চ্যালেঞ্জ করা উচিত, এদের এইভাবে চাকরি দেওয়াটা আমাদের ঠিক হয়নি, এরকম একটা ব্যাপার। সেই জন্য তারা মামলা করেছে বোর্ড, এবং সেই মামলাতে ডিলের গ্রাউন্ডে গতদিনকে ডিসেম্বর মাসে যে শুনানি হয়েছিল, তখন কোর্ট ডিলের পয়েন্টেই ধরেছিল ওদেরকে যে এত ডিলে কেন, এবং আমাদেরকে লিবার্টি দিয়েছিল যাতে আমরা ওই ডিলেটাকে চ্যালেঞ্জ করে, মানে ডিলেটার এগেনস্টে অপোজিশন ফাইল করতে পারি, চ্যালেঞ্জ নয় অপোজিশন ফাইল করতে পারি। আমরা সে অপোজিশন দিয়েছিলাম। আজকে ওরা রিপ্লাই দিল তার, এবং আমরা চাইছিলাম আজকে হয়ে যাক, কিন্তু আজকে হলো না শুনানি। তো এখানে একটা মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে নিয়ে আসার মতো ব্যাপার। কাউকে শান্তিতে থাকতে দেবো না, এই ধরনের মামলার উদ্দেশ্য এইরকমই। আর অন্য কী উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়? কারণ অর্ডার কমপ্লাই করার পর হঠাৎ করে 2-2.5 বছর পরে বোর্ডের মনে হচ্ছে যে এটা ঠিক হয়নি আমাদের। এরকম তো ভুরি কত অর্ডার যে বোর্ড হয়েছে, কত ক্ষেত্রে বোর্ডের ইন্টেলিজেন্সের জন্য যাদের চাকরি প্রাপ্য নয় তারা চাকরি পেয়েছে, তার কোনো সীমা নেই। তো তাও কি জানি কোন উদ্দেশ্য তারা করেছে, সেটা তারাই বলতে পারবে। কিন্তু আমাদের বিশ্বাস কোর্ট এটা সেভাবেই দেখবে। কোর্টও তো বুঝতে পারছে যে কেন হঠাৎ করে এতদিন পরে কী হচ্ছে। আমাদের মনে আর একটা জিনিস যেটা মনে হচ্ছে যে প্রশ্নভুলের মামলার একটা ইস্যু তো সুপ্রিম কোর্টে চলছে, এটা সুপ্রিম কোর্টের নজরে তোলার জন্যই করেছে বলেই আমার মনে হয়, যে সুপ্রিম কোর্টকে দেখানো যে আমরা প্রশ্নভুলের ব্যাপারটা অত সহজে মেনে নেই ইত্যাদি ইত্যাদি, এরকম হয়তো বলতে পারে। সেটাও ভবিষ্যৎ বলবে, দেখা যাক কী হচ্ছে।